একটু আত্মসমালোচনা দিয়ে শুরু করতে চাই। আত্মসমালোচনা মানে হলো, আপনারা অনেকেই জানেন যে আমার অনেকগুলো পরিচয় আছে। নানা রকম পেশার মধ্য দিয়ে আমি সাংবাদিকতা এসেছি এবং সাংবাদিকতা বিশেষত সম্পাদক হওয়ার পরে আমি যে প্রথম লেখাটি লিখেছিলাম, আমার প্রথম সম্পাদকের লেখা, সেটার টাইটেলটা এরকম ছিল পরন্ত বেলায় পেশাবদ্ধ। এবং সেখানে আমি লিখেছিলাম যে কি করে আতাউর সামাদ ভাইয়ের অনুরোধে আমি সম্পাদক হয়েছিলাম। আপনারা জানেন যে সেই সময় আতাউর সামাদ ভাই আমার দেশের সম্পাদক ছিলেন, কিন্তু তিনি শারীরিক কারণে পারছিলেন না। এই কারণে আমাকে সম্পাদকের দায়িত্ব দিতে হয়েছিল। আমি 2008 সালের কথা বলছি। তো এখন যদি আপনি আজকের এই অনুষ্ঠানের বাইরে রাস্তায় যে কোনো নাগরিককে যদি জিজ্ঞেস করেন মাহমুদুর রহমানকে, আমার মনে হয় এক বাক্যে শুধুমাত্র একটা জবাবই দেবে যে আমার দেশের মাহমুদুর রহমান। আমি আগে কি ছিলাম, সরকারি কি ছিলাম, বেসরকারি খাতে কি ছিলাম, আমার আগের পেশা কি ছিল, সেগুলো বাংলাদেশের মানুষ মোটামুটি ভুলে গেছে। আর ভুলে না গেলেও তাদের কাছে সেই পেশাগুলো আর গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ আমার দেশের মানুষ। এই জন্যই আত্মসমালোচনার কথাটা বললাম, কারণ আমি সাংবাদিক হিসেবে আত্মসমালোচনা করি। আত্মসমালোচনাটা হলো যে বিগত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সবগুলো মানে রাষ্ট্রীয় সংস্থা এবং বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় সব ধ্বংস করে গেছে। কিন্তু তার মধ্যে যে 3টি পেশার সব থেকে ভয়াবহ প্রতিপাদন করেছে, যে 3টি পেশার তার কারণে, প্রধানত তার কারণে সব থেকে বেশি ইমেজের ক্ষতি হয়েছে, আমি যদি সেই 3টি পেশার 1, 2, 3 এভাবে বলি, তাহলে 1 নম্বরে বলবো পুলিশ বাহিনী। তাদের সব থেকে বেশি ভাবমূর্তির ক্ষতি হয়েছে। 2 নম্বরে বলবো বিচার বিভাগ। বিচার বিভাগ অবিচারের ঘাঁটিতে পরিণত হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে। 3 নম্বর হচ্ছে সংবাদতন্ত্র। কারণ সাংবাদিকদের যে ইমেজ যেটা ছিল 2006 সাল পর্যন্ত, সেই ইমেজ একেবারে ধ্বংসপ্রাপ্ত করে গেছে শেখ হাসিনা। এখন ইমেজ ধ্বংস করেছে, বিশ্বাসযোগ্যতা ধ্বংস করেছে, সম্মানহানি করেছে। কারণ আমরা দেখেছি সব আমার মতো বয়োবৃদ্ধ সম্পাদকরা কিভাবে তৈলবর্ধন করেছেন, এটা আমাদের দেখা, আপনাদের দেখা। সংবাদ সম্মেলনের নামে তারা কি করেছেন, তাদের কেউ কেউ মারা গেছেন। কাজে মৃত ব্যক্তির নাম নিয়ে তার সম্মানহানি আমি করতে চাই না, কিন্তু সম্মানহানি আমরা করি নাই, তারা নিজেরাই নিজেদের সম্মানহানি করে গেছে। এবং নিজেদের সম্মানহানি করতে গিয়ে তারা সম্পূর্ণ সংবাদ মাধ্যমের সম্মানহানি করে গেছে। আজকে আমি দেখছি যে আপনারা একটা দাবি করছেন এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমকে রাষ্ট্রের 4র্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তো 4র্থ স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত করতে গেলে আসলে তো আমাদের আগে প্রকৃত 4র্থ স্তম্ভ হতে হবে নাকি? আমরা যদি প্রকৃত 4র্থ স্তম্ভ হতে না পারি, তাহলে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে লাভ কি? আমরা গত 17 বছর, বিশেষত গত 15 বছর, 17 বছর বলতে আমি মঈন ফখরুদ্দিনের আমলটাকেও ধরছি, বিশেষ করে 15 বছরে আমরা যে 4র্থ স্তম্ভের সব মর্যাদা আমরা নিজেরাই ধ্বংস করেছি। আপনারা হয়তো বলবেন যে আমরা তো তার জন্য দায়ী ছিলাম না, রিপোর্টাররা তো তার জন্য দায়ী ছিল না। আমি একমত আপনাদের সঙ্গে, কারণ অধিকাংশ সাংবাদিক সংবাদকর্মীরা এর জন্য দায়ী ছিলেন না। কিন্তু মুষ্টিমেয় যারা দায়ী ছিলেন, তার জন্য বাস্তবতা হচ্ছে জনগণের কাছে সাংবাদিকের আগে সেই সম্মান নাই। তাহলে এই সম্মানটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের লড়াইটা কিন্তু ওই সম্মান ফিরিয়ে আনার জন্য। আমি আমার সহকর্মীদের দিয়ে আমার মতো করে কিন্তু এই লড়াই শুরু করেছি। আমার পত্রিকা 4.5 মাস বয়স এখন, মানে নতুন করে পুনঃপ্রকাশিত হওয়ার পরে আমরা কিন্তু চেষ্টা করছি এই লড়াই করতে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, গতকাল আমাদের সংবাদপত্রের যে লিড নিউজ ছিল, তার শিরোনাম ছিল নির্বাচন কমিশন নিয়ে নানা বিতর্ক। তাহলে দেখেন
এই সরকারের নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের লিড নিউজ করছি আমরা। মানে আমরা সিগন্যাল দিচ্ছি যে আমরা আমাদের দায়িত্বটা, চতুর্থ স্তম্ভের দায়িত্বটা পালন করব। তার আগে গতকাল না, তার আগের বুধবারে আমার যে মন্তব্য প্রতিবেদন আমি প্রতি সপ্তাহে যেটা লিখি, সেটার শিরোনাম ছিল ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা সহকারীদের সমাহার। এই হেডিং এ বুঝতে পারছেন যে এটা একটা তির্যক হেডিং, এবং তির্যক হেডিং এর লক্ষ্যকে ডক্টর ইউনূস সরকার। অথচ এটা ঠিক, ডক্টর ইউনূস সরকার আছে বলেই আমি এখানে বসে আজকে বক্তব্য দিতে পারছি। এই জুলাই বিপ্লব হয়েছিল, যার পরিণতিতে ইউনূস সরকার এসেছিল বলেই আমি আমার নির্বাসিত জীবন থেকে দেশে আসতে পেরেছিলাম। এই সরকার এসেছিল বলেই আমার দেশ আমরা আবার চালু করতে পেরেছি। প্রায় 500 সাংবাদিক বেকার জীবন থেকে 11 বছর পরে তারা আবার কর্মজীবনে ফিরে এসেছে। এটা জানা সত্ত্বেও আমরা সরকারের যেগুলো ভুলভ্রান্তি সেগুলোতে ছাড় দিচ্ছি না। এটাই চতুর্থ স্তম্ভের দায়িত্ব, এবং এই দায়িত্বটা পালন করতে পারলে যখন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমরা এই তেলবাজি বন্ধ করবো, সেটা সরকারের হোক কিংবা শক্তিশালী রাজনৈতিক দলের হোক। তেলবাজি কিন্তু অনেক রকম হয়, শক্তিশালী রাজনৈতিক দলেরও একটা তেলবাজি হয়। কারণ সাংবাদিকরা না, মানে যারা মালিক কিংবা যারা সম্পাদক উঁচু পদে থাকেন, তারা চিন্তা করেন ক্ষমতায় যে আসবে তাকে তুষ্ট করা দরকার। এই তুষ্ট করার ইচ্ছাটা যতদিন চতুর্থ স্তম্ভে থাকবে, ততদিন আমরা চতুর্থ স্তম্ভ হতে পারবো। তো এটা গুরুত্বপূর্ণ। আর আজকে একটু আলোচনার মধ্যে তার আগে আমি আরেকটা কথা বলে দিই যে সংবাদ মাধ্যমে মানে ভাবমূর্তির কতটা অধপতন হয়েছিল তার একটা এক্সাম্পল আপনাদেরকে অন্য ধরনের এক্সাম্পল দিই। প্রেস কাউন্সিলের কথা আমরা বলেছি, আজকে যিনি সেমিনারের মূল প্রবন্ধ দিয়েছেন তিনি প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার কথা বলেছিলেন। কিন্তু এই প্রেস কাউন্সিলের সর্বশেষ প্রেসিডেন্ট চেয়ারম্যান কে ছিলেন? নিজামুল হক নাসিম। নিজামুল হক নাসিমকে বাংলাদেশের বিচার বিভাগের যারা কলঙ্কিত করেছে বিচার বিভাগকে, তাদের মধ্যে একজনের নাম নিজামুল হক নাসিম। তো তাকে করা হয়েছিল স্কাই কেলেঙ্কারির খলনায়ক নিজামুল হক নাসিম, তাকে করা হয়েছিল আপনাদের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। এটাও তো একটা অপমান সাংবাদিকদের জন্য। নিজামুল হক নাসিম যেটা চেয়ারম্যান হয়, এটা আমি মনে করি এই চেয়ারম্যানের মাধ্যমে আপনাদেরকে অপমান করা হয়েছে। বোঝানো হয়েছিল যে প্রেস কাউন্সিল শেখ হাসিনার বদলে প্রেস কাউন্সিলকেও করা হয়েছিল শেখ হাসিনা এই যারা তার পদলেহন করতো তার মধ্যে একজন। এই এক্সাম্পলটা দেওয়া দরকার, কারণ এটা একটু মনে রাখা দরকার। আমরা ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই, এগুলো ভুলে যাবেন না। তো কাজেই নিজামুল হক নাসিমের মতো লোককে চেয়ারম্যান করে যদি আপনি প্রেস কাউন্সিল করেন, তাহলে সেই প্রেস কাউন্সিলের কোনো কার্যকারিতা থাকবে না। এটা নিয়ে আমি কোথাও আপনাদের থেকে আওয়াজ তুলতে শুনি নাই, কেউ বলেন নাই আজ পর্যন্ত। এবং তাকে যখন করা হয়েছিল তখনও আপনারা সাংবাদিকরা প্রতিবাদ করেন নাই। এটা প্রতিবাদ করার দরকার ছিল তখন। আরেকটি কথা একজন আমাদের সহকর্মী একটু আগে বলেছেন, নওয়াবকে বলেছেন নবাব। আপনারা ঠিকই বলেছেন, নওয়াব আসলেই নবাব। আমরা সব সংবাদ মাধ্যমে আমরা আর যারা আছি আমরা অচ্ছুত, এবং এলিট হলো দুইটা সংগঠন, নওয়াব এবং সম্পাদক পরিষদ। এই দুটো হলো এলিট বাংলাদেশে। আর বাকি সবাই আমরা, বাকি যারা আমরাই তো মেজরিটি, তাদের সংখ্যা আর কত? আমরাই তো 90%। আমরা 90% হলাম অচ্ছুত এবং তারা হলো এলিট। তো এখন আমি যে কথাটা বলতে চাই, আমি গর্বিত, আমি গর্ববোধ করি যে আমার দেশ কোন এলিটের পত্রিকা না। আমার দেশ বাংলাদেশের নিপীড়িত গণমানুষের পত্রিকা, এবং আমার দেশকে আমি বাংলাদেশের গণমানুষের মুখপাত্র হিসেবেই রাখতে চাই। কোন এলিট ক্লাবের সদস্য আমার দেশ কোনোদিন হবে না, আপনাদেরকে জানিয়ে রাখা হবে। এই যে এলিট আপনারা বললেন, এই দুটোর সদস্য আমার দেশ কোনোদিন হবে না, কারণ আমরা আমাদের লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। তো কাজেই চতুর্থ স্তম্ভ হওয়ার জন্য জিআরইউ এর মতো সংগঠন দরকার, জিআরইউ এর মতো সংগঠনের শক্তিশালী হওয়া দরকার।
আমার ছোট ভাই যারা আছেন, এটা যারা চালান তাদের প্রতি আমার সনিবদ্ধ অনুরোধ, আপনারা মেরুদণ্ড সোজা করে স্বাধীনভাবে নিয়ে চালাবেন। কোন রাজনৈতিক দল, কোন সরকার দুটিকে আপনারা পরোয়া করবেন না। এবং আপনারা যখন নির্বাচন করবেন তখন আদর্শ মেনে নির্বাচন করবেন, কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক নির্বাচন করবেন না। তখনই সাংবাদিকের প্রকৃত স্বাধীনতা আসবে এবং চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা দাঁড়াবো। দ্বিতীয় কথাটা যেটা আমি বলতে চাই, তাহলে চতুর্থ স্তম্ভ হয়ে উঠতে হলে আমাদেরকে দাবি তোলার আগে আমাদের নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এবং আমি মনে করি বর্তমান সরকারের সময়কালে, সেই সময়কাল হয়তো আমি ধারণা করছি আর 1 বছর, কারণ ডক্টর ইউনূস বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন, তো অলরেডি আমরা মে মাসে চলে এসেছি। সুতরাং আমরা 1 বছর মোটামুটি ধরে দিতে পারি, আর এই সরকার, তারপরে রাজনৈতিক সরকার আসবে। এই সরকারের সময়কালে আমাদের সাংবাদিকদের আমাদের একতাবদ্ধভাবে আমাদের স্বাধীনতার জন্য সকল কর্মসূচি, সকল পরিকল্পনা আমাদের প্রণয়ন করতে হবে। সরকারের দিকে তাকিয়ে থাকার দরকার নেই। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদেরকে আর দাবি করতে হবে না যে সংবিধানে চতুর্থ স্তম্ভ করলে যেই সরকারই আসুক না কেন তারা সংবিধানে করুক কিংবা না করুক আমাদেরকে চতুর্থ স্তম্ভের মর্যাদা দিবে। এটা আমাদের করতে হবে। আর আরেকটি কথা বলা প্রয়োজন যে আমরা সংস্কারের কথা বলছি, এখানে অনেক সংস্কার, কত সংস্কার কমিটি রয়েছে। আচ্ছা, আপনারা কি চিন্তা করেছেন যে আগামী যে রাজনৈতিক দলের সরকার হবে বা রাজনৈতিক সরকার যেটা আপনারা বলছেন, তারা যদি কোনো সংস্কার না মানে আপনারা কি করবেন? এটা চিন্তা করেছেন? আপনারা এই সরকারের কাছে দাবি করছেন কি কি সংস্কার করতে হবে। এখন আগামী রাজনৈতিক সরকার এসে যদি বলে আমরা কোনো সংস্কার মানি না, আমরা আমাদের মতো করে রাষ্ট্র চালাবো, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমার মনে হয় সেটা নিয়ে একটু আগাম পরিকল্পনা করে রাখা দরকার। আমি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন, সিনিয়র সম্পাদক হিসেবে আপনাদেরকে সতর্ক করছি, এই সতর্কতা থাকা দরকার। যেমন ধরুন আগামী নির্বাচিত সরকার কিছু করলো না, মানে কিছু করলো না বলতে হাসিনার মতো তো এটা সম্ভব না, ওরকম ফ্যাসিস্ট হলো না, কিন্তু বিজ্ঞাপনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলো, বিজ্ঞাপনকে অস্ত্র হিসেবে ব্যবহার করলো। তাদের যে বিরোধী পত্রিকা, সেই পত্রিকায় বলে দিল কোন সরকারি বিজ্ঞাপন পাবে না, তাহলে সেই পত্রিকাটিকে দেখবে কি করে? এটা তো খুব সহজ পন্থা সরকারের জন্য। সরকার যদি, আমরা যেটা মনে করি যে বিজ্ঞাপনের ক্ষেত্রে সার্কুলেশন ইজ এ ফ্যাক্টর, যে পত্রিকার সার্কুলেশন বেশি বা যেগুলো বেশি তাদের একটা রেশিওতে বিজ্ঞাপন পাওয়া উচিত সার্কুলেশনের কারণে, কারণ সেটা সব থেকে বেশি মানুষ এই পত্রিকা পড়ে। রাজনৈতিক সরকার যদি না মানে দায়িত্ব রক্ষা করে না তো রাজনৈতিক সরকার। আপনাদেরকে মনে করিয়ে দিই, আব্দুল্লাহ আমার সাবেক সহকর্মী, এখন সরকারের লোক। আমরা যখন বৈরী অবস্থায় 2008 থেকে 2013 পর্যন্ত পত্রিকা চালিয়েছি, শূন্য ছিল আমাদের বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন ওয়াজ জিরো। আর বেসরকারি বিজ্ঞাপন এমনিতেই আমরা কম পাই, কারণ আমাদেরকে ধরা হয় ইসলামপন্থী পত্রিকা ধরা হয়। আমার দেশে, বাংলাদেশে ইসলামপন্থী হওয়া তো অপরাধ, এটা জানেন তো, অন্তত মিডিয়াতে তো বড় অপরাধ ইসলামপন্থী হওয়া। এবং কারণ বাংলাদেশের মিডিয়া ইসলাম বিদ্বেষীদের দখলে, মানে এস্টাবলিশমেন্ট মিডিয়া বলতে আমি মিডিয়ার এস্টাবলিশমেন্টের কথা বলছি। যেরকম দুটো সংগঠনের নাম নিয়েছি আমরা, এলিট সংগঠন, আপনারা নবাব বলেছেন, তো এই সংগঠনগুলো বেসিক্যালি ইসলাম বিদ্বেষী কাজেই। এবং বাংলাদেশে অ্যাড যারা দেয়, বিজ্ঞাপন যারা দেয়, সেই সংগঠনগুলিও যাদের কন্ট্রোলে প্রধানত ইসলাম বিদ্বেষী কাজেই, তারা এমনিতেই আমার দেশ নয়া দিগন্তের মতো পত্রিকাকে তারা বিজ্ঞাপন কম দেয়, দিলেও রেট দিতে চায় না। নয়া দিগন্তের লোকজন জানে যে কি কম রেটে তাদেরকে বিজ্ঞাপন দিতে হয়, এটা জানে, আপনারাও জানেন, আমরা কিন্তু মানি না। আমি বলে দেই যে বিজ্ঞাপন দিও না, কিন্তু আমার রেটে আমাকে দিতে হবে, যদি রেটে দিতে না পারে তাহলে বিজ্ঞাপন দিও না। তো নয়া দিগন্ত হয়তো সর্বক্ষেত্রে সেটা পারে কিনা আমার জানা নাই, তার যে এক এক পত্রিকার পলিসি এক এক রকম। তো এই জিনিস করলে আপনি আটকাবেন কি করে যদি এটাকে ব্যবহার করেন?
কাল আগামী সরকারের যারা ক্ষমতাশালী থাকবেন তাদের মালিকানা ভিন্ন পত্রিকা থাকবে। তো যদি সরকারি বিজ্ঞাপন সব সেই সমস্ত পত্রিকাকে দিয়ে দেয়, যেসব পত্রিকার কোনো সার্কুলেশন নাই তাদেরকে বিজ্ঞাপন দিয়ে দিল, আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। তো এই ধরনের ব্যবহারের জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে এবং তার জন্য আমাদের পরিকল্পনা নিতে হবে আগামী 1 বছরের মধ্যে। এটা আমি শুধু সতর্ক করছি আপনাদের, যেরকম একটা পরিস্থিতি হতে পারে। আমি বক্তব্য একদম দীর্ঘায়িত করবো না, অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে, দেখতে বেড়ে গেছে। একটা কথা শুধু বলি আপনাদেরকে, ঈদের ছুটি নিয়ে আলোচনা হয়েছে যে আগামী ঈদের ছুটি সাংবাদিকরা 3 দিন পায়, খুব সঠিক কথা। এবং আপনারা বলেছেন অনলাইন পায় না, এটাও সঠিক কথা। কিন্তু সমস্যা হচ্ছে যে অনলাইনের ক্ষেত্রে যেহেতু এখন আমরা ডিজিটাল যুগে বাস করি, সেই জন্য অনলাইনটা চালাতেই হয়, এর আসলে কোনো অল্টারনেটিভ নাই। যেটা অল্টারনেটিভ সেটা হলো যে অনলাইনে যারা কাজ করবেন তাদেরকে আর্থিকভাবে তাদেরকে পুষিয়ে দেয়। তারা যে ছুটি বিসর্জন দিয়ে কাজ করছে এজন্য তাদেরকে ফাইন্যান্সিয়ালি মানে তাদেরকে রিওয়ার্ড করা, এটা হওয়া উচিত। এটা করে বন্ধ করা সম্ভব না। তো আমার হাতে তো ক্ষমতা নাই, কিন্তু আমি আপনাকে বলি, আমার যদি ক্ষমতা থাকতো, একটু আগে আমি আমার সাবেক কলিগ আপনাদের বলছিলাম, তাহলে আগামী যে 10 দিন ছুটি থাকবে সরকারি, আমি অন্তত পক্ষে সাংবাদিকদের জন্য 4 দিন করে দিতাম। যদি আমি আজকে ঘোষণা দিয়ে দিতাম যে 4 দিন ছুটি থাকবে, কিন্তু আমার তো ক্ষমতা নেই। এই সিদ্ধান্ত তো এলিট প্রতিষ্ঠান, এলিটরা যেটা করবে আপনারা সেটা মানবেন না। কিন্তু আমি আবারও বলি, আমার মনে হয় যে অন্তত 4 দিন ছুটি থাকা উচিত সাংবাদিকদের, আর অনলাইনের ক্ষেত্রে তাদেরকে ফাইন্যান্সিয়ালি রিওয়ার্ড করা উচিত। সুতরাং তাদের করতে হবে। এভাবে আমরা আমার মনে হয় পত্রিকার দায়িত্ব রাখতে পারি এবং সাংবাদিকদের সমস্যাও সমাধান করতে পারি। অন্তত 4 দিন, 5 দিন তো হয়তো হবে না, অন্তত 4 দিন না দেওয়ার আমি কোনো যুক্তি খুঁজে পাই না। কেন 4 দিন সাংবাদিকের ছুটি পাবেন না, কোনো যুক্তি খুঁজে পাই না। যাই হোক, সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আমার মনে হয় আজকে যে সেমিনার করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেমিনার করা হয়েছে এবং ডিআরইউতে এটা করে অত্যন্ত প্রশংসনীয়, এবং ডিআরইউর সঙ্গে আরেকটি সংগঠন জড়িত হয়েছেন, প্রশংসনীয় কাজ করেছেন। এই ধরনের পলিসি ভিত্তিক সেমিনার আরো বেশি করে হওয়া উচিত ডিআরইউতে, এবং আমার দেশের যদি কোনো সহযোগিতা আপনাদের লাগে এই ধরনের সেমিনার করতে, আমরা সর্বদা প্রস্তুত থাকবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। স্বাধীন সাংবাদিকতার জয়।